কগনিটিভ বিহেভিয়ার থেরাপির আজকের ক্লাসে আমরা আজকে শিখব যে কী কী কগনিটিভ ডিস্টরশনস আমাদের কমনলি হয়। কগনিটিভ ডিস্টরশনস বলতে আসলে আমরা কী বুঝি, যে সকল নেগেটিভ থিঙ্কিংগুলো একটা প্যাটার্ন হয়ে যায়, যে নেগেটিভ থিঙ্কিং করতে করতে একটা নির্দিষ্ট প্যাটার্ন হয়ে যায়। তখন হয় কি, যে কোনো একটা সিচুয়েশনে পড়লে বা যে কোনো একটা এনভায়রনমেন্টে গেলে আমাদের চিন্তাগুলো ঠিক এই প্যাটার্নে আসলে আমরা ক্যারি আউট করি। তখন দেখা যায় যে এই প্যাটার্নে ক্যারি আউট করার জন্য আমাদের তখন বিষণ্ণতা হয়, ফ্রাস্ট্রেশন হয়, মনটা খুব খারাপ হয়ে যায়। তো তার মাঝে সবচেয়ে কমনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, বা আপনাদের কারোর মাঝে যদি এই ধরনের কোনো কগনিটিভ ডিস্টরশনের প্যাটার্ন আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারেন, সো দ্যাট আপনারা এটা আজকের ক্লাসে অ্যাটলিস্ট জিনিসটা অ্যাকনলেজ করেন, অ্যাকসেপ্ট করেন, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে জানবো যে কীভাবে এটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সো সবচেয়ে কমন যে জিনিসটা আমরা দেখি, আমরা যখন ক্লায়েন্টদের সাথে আমরা কাজ করি, কিভাবে আমরা বুঝি, তারা যখন আমাদের সাথে হিস্ট্রি শেয়ার করতে থাকেন, তাদের পাস্ট নিয়ে, প্রেজেন্ট নিয়ে, বা তাদের ফিউচারে তারা কী করতে চাচ্ছেন এটা নিয়ে তারা ডিটেলস আলাপ করতে থাকেন, তখন তাদের কথার মাঝে এই কগনিটিভ প্যাটার্নগুলো বা কগনিটিভ ডিস্টরশনগুলো তারা আসলে প্রকাশ করে ফেলেন। একটা জিনিস খুব বোঝার আছে এই জায়গাটাতে, যে তারা কিন্তু ইচ্ছে করে জিনিসগুলো করে না, তারা ইচ্ছে করে নেগেটিভ চিন্তা করে না। ইটস জাস্ট দ্যাট তাদের ডিপ্রেশনের কারণে তাদের এই থিঙ্কিং প্যাটার্নগুলো বদলে যায়। সো প্রথম যে জিনিসটা আমরা খুব কমনলি দেখি সেটা হচ্ছে অ্যাজিউমিং। অ্যাজিউমিং তার মানে হচ্ছে গিয়ে থিঙ্কিং দ্য ওয়ার্স্ট উইথাউট এনি এভিডেন্স। আমি যে কোনো একটা ঘটনায় আমি সবচেয়ে ওয়ার্স্টটা চিন্তা করবো, যে লাইক ওনারা এই ওয়ার্ডটা খুব ইউজ করে, যে আই নো, লাইক আই নো, তারা জানে, লাইক তারা অপিনিয়নকে ফ্যাক্টের সাথে আলাদা করতে পারে না। দে উইল সে যে লাইক আই নো দ্যাট আই উইল ফেইল, আই নো দ্যাট আই ওয়ন্ট গেট ম্যারিড, আই নো দ্যাট এভরিওয়ান উইল নট লাইক মি। তারা আগে থেকেই জানে, তারা এরকমভাবে কথা বলে যে আমি জানি যে কোনো কিছুই ঠিকভাবে হবে না। দে থিঙ্ক দ্য ওয়ার্স্ট উইথাউট এনি এভিডেন্স, যে লাইক না, সে ফেল করতে পারে, সে খারাপ কিছু হতে পারে, এটা জাস্ট একটা অপিনিয়ন, বাট এটার আসলে এভিডেন্সটা কি, সে তো নাও করতে পারে। বাট যে কোনো সিচুয়েশনে বা এনভায়রনমেন্টে পড়লে বা যে কোনো ঘটনায় পড়লে তারা নেগেটিভ অ্যাজিউমিং করে থাকে। আমরা অনেক অ্যাংজাইটির পেশেন্টকে, অনেক ডিপ্রেশনের পেশেন্ট কিন্তু এই ধরনের থট প্যাটার্নে আটকে পড়তে দেখি, এবং তারা অনেক সময় বুঝতে পারে না যে আমি সবসময় অ্যাজিউম করছি, এবং কীভাবে অ্যাজিউম করছি, সবসময় নেগেটিভ অ্যাজিউমিং করছি। দিস ইজ লাইক ভেরি কমন। এবং তখন আমরা যেটা করি, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এই জিনিসটা ধরিয়ে দেই, এবং তারা তখন নিজেরাই নিজেদের উপর কাজ করে এটা থেকে বের হয়ে আসতে পারে। কীভাবে বের হয়ে আসতে পারে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে জাস্ট আপনারা জেনে রাখবেন যে এই ধরনের সমস্যা আমাদের অনেকের হয়, স্পেশালি ডিপ্রেশনে পড়লে এগুলো বেড়ে যায়। সাধারণ মানুষেরও কিন্তু এরকম থট প্যাটার্ন থাকতে পারে, বা যখন আমরা ডিপ্রেশনে পড়বো তখন এটার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। সো এটা হচ্ছে প্রথম কগনিটিভ ডিস্টরশন, অ্যাজিউমিং। সো ক্যাটাস্ট্রোফাইজিং, এই কথাটা আমরা অনেক সময় শুনেছি, তাই না? ক্যাটাস্ট্রোফাইজিং খুব কমন একটা কগনিটিভ ডিস্টরশন। লাইক কেউ হয়তো একটা এক্সাম দিতে যাচ্ছে, এবং এক্সাম দিতে যাওয়ার সময় তিনি ভাবছেন যে আমি বোধহয় এক্সামটাতে ফেল করব। ওকে ফাইন, সে ভাবছে ফেল করবো, বাট তারপর সে জিনিসটাকে আরও ক্যাটাস্ট্রোফাইজ করে ফেলে। মানে সে বলবে আমি যদি ফেল করি তাহলে তো আমি নেক্সট টাইমও ফেল করবো, এবং আমি যদি নেক্সট টাইমও ফেল করি আমি তো কখনোই মেডিকেল কলেজ থেকে বের হতে পারবো না, ইউনিভার্সিটি থেকে বের হতে পারবো না, এবং আমি যদি ইউনিভার্সিটি থেকে বের হতে না পারি আমি তো জীবনে কোনো ভালো চাকরি করতে পারবো না, আমি যদি কোনো দিন ভালো চাকরি করতে না পারি তাহলে তো আমি কখনো ফাইন্যান্সিয়ালি স্টেবল হব না, এবং আমি যদি কখনো ফাইন্যান্সিয়ালি স্টেবল না হতে পারি আমার এই জীবনের মানে কী আছে, আমার এই জীবনে তো কোনো মূল্য নেই, আমার এই পড়াশোনার তো কোনো মূল্য নেই। সো দেখুন, একটা থট প্রথমে ছিল কি, যে তার হয়তো পরীক্ষার আগে একটু অ্যাংজাইটি হচ্ছে, একটু ভয় হচ্ছে, বাট সেটাকে সে মানে একটা পরতে নিয়ে যে সে কোথায় চলে গিয়েছে। দিস ইজ হোয়াট ক্যাটাস্ট্রোফাইজিং মিনস। মানে আমি একটা ঘটনার নেগেটিভিটি থেকে আমি সেটার একদম ওয়ার্স্ট প্রজেকশন করে একেবারে সেটাকে একটা লেয়ারে নিয়ে গিয়েছে, এবং এটা আমরা খুব কমনলি কিন্তু আমরা করে থাকি যখন আমরা ডিপ্রেশনে পড়ে থাকি। ক্যাটাস্ট্রোফাইজিং ইজ সো কমন, বাট দ্য থিং ইজ এখান থেকে কিন্তু আমরা অবশ্যই বের হয়ে আসতে পারি। সেগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাসে, বাট আপনাদের যদি কারো এরকম থেকে থাকে, দ্য মেইন থিং ইন টুডেজ ক্লাস ইজ আইডেন্টিফাইং ইট। অথবা আপনার নিকটবর্তী কারো যদি থেকে থাকে, ভাই বোন, ফ্রেন্ডস, ফ্যামিলি, পিয়ার্স, অথবা আপনার নিজের ক্লায়েন্ট যদি আপনি কাউন্সিলিং করে থাকেন, ক্যাটাস্ট্রোফাইজিং ইজ লাইক ভেরি কমন, অ্যান্ড ইউ নিড a little bit of experience and listening skills to identify it. ওভার জেনারেলাইজেশন যাদের থাকে তারা করে কি, তারা হচ্ছে গিয়ে, এটাও ডিপ্রেশনে অনেক বেড়ে যায়, বাট অনেক সাধারণ মানুষেরও হতে পারে, যে তারা একটা নেগেটিভ ঘটনার জের ধরে তারা মনে করে যে পুরো পৃথিবীটাই আসলে নেগেটিভ। লাইক হয়তো তার একটা সেপারেশন হয়েছে, সে মনে করে যে
আমার সবসময় মানে ব্রেকআপ হবে আমি কোন রিলেশনশিপে গেলে, বা আমার হয়তো একটা ডিভোর্স হয়েছে, আমার আর বিয়ে হবে না কারণ আমি একটা জায়গায় ফেল করেছি, সবসময় আমি এরকম হবে। আমি একটা পরীক্ষায় খারাপ করেছি তার মানে আমার সকল পরীক্ষায় আমার আসলে খারাপ হবে। তারা কতগুলো ওয়ার্ড ইউজ করে, এই ওয়ার্ডগুলো মনে রাখলে আমাদের ওভার জেনারেলাইজেশনটা মানে বুঝতে সহজ হবে। লাইক এই ওয়ার্ডগুলো তারা বেশি ইউজ করে, লাইক অলওয়েজ, এভরিবডি, যে লাইক লাইক আই অলওয়েজ রুইন এভরিথিং, ওর এভরিবডি হেটস মি, or like মানে everyone blames my results or anything, like everyone আমাকে ব্লেম করে অথবা সবাই আমাকে মানে খারাপ জানে। সো এই ওয়ার্ডগুলো তারা খুব ইউজ করে, অথবা এই ওয়ার্ডগুলো ইউজ যখন দেখবেন যে একটা হিস্ট্রি শেয়ার করছে কেউ এবং এই ওয়ার্ডের ইউজটা একটু মানে বেশি হচ্ছে, তখন আপনি বুঝবেন যে না, তার থট এর মাঝে হয়তো ওভার জেনারেলাইজেশন এটা থাকতে পারে এবং এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে চার্ট, যে থট আইডিয়ার চার্ট, সেই চার্টের মাধ্যমে জিনিসটা খুব সহজে করতে পারি। বাট আপনারা নিজেরাও কনভারসেশনে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। আমরা যখন ক্লায়েন্ট দেখি, মানে রোজ প্রচুর পেশেন্ট দেখা পড়ে, তখন আমরা খুব সহজেই বুঝে যাই, যেহেতু অনেকের কথা আমরা শুনতে শুনতে একটা অভ্যস্ততা হয়ে যায়। বাট আপনারা যারা শুনছেন তাদের প্রথমে ভালো হচ্ছে একটা চার্টে এটা লিখে রাখা, বা আপনার ক্লায়েন্টকে বলা যে তুমি একটা ডায়েরি লেখো। আপনি ডায়েরি লিখলে কিন্তু আপনি থট প্যাটার্নগুলো ঠিকই বুঝে যাবেন যে কার থট প্যাটার্নে কী ধরনের কগনিটিভ ডিস্টরশন আসছে। শুড বা মাস্ট এটাও কিন্তু একটা কগনিটিভ ডিস্টরশন। অনেকে এরকম বলে যে লাইক মানে আই মাস্ট বি দ্য বেস্ট, ওর আই শুড অলওয়েজ হ্যাভ টু স্টে হ্যাপি, হ্যাঁ, আই শুড নেভার বি স্যাড, রাইট? সো নিজের উপর একটা অতিরিক্ত এক্সপেকটেশন, শুড মাস্ট, এই ওয়ার্ডগুলো আমাদের সবসময় পিক করতে হবে। কোনো ক্লায়েন্ট মাঝে মাঝে কথা বলতে যে, বা আপনি যদি মানে হয়তো একজন সুইসাইডাল একজন ক্লায়েন্ট আপনি হয়তো তার বন্ধু, সে হয়তো আপনার কাছে হিস্ট্রি শেয়ার করতে এসেছে, আপনি সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে তার কথার মানে মাঝে শুড মাস্ট এই কথাগুলো বেশি প্রয়োগ হচ্ছে কিনা, তাহলে সবসময় নিজেকে সে অতিরিক্ত প্রেশার দিচ্ছে কিনা, আমাকে এটা পারতেই হবে, আমি না পারলে বোধহয় আমি ভালো না, আমাকে এটা করতেই হবে, আমাকে সবসময় মানে আনন্দে থাকতে হবে, আমার সবসময় পজিটিভ থাকতে হবে। সো এই জিনিসগুলো আমরা ভিতর থেকে মনে করি যে এই কথাগুলো হয়তো আমাকে আসলে মোটিভেট করে, বাট আসলে না, এই কথাগুলো আমাদের মোটিভেট করে না, এগুলো আসলে আমাদেরকে আরও লো করে, আমাদেরকে আরও ডাউন ফিল করে, কারণ আমরা কেউই পারফেক্ট না পৃথিবীতে, এবং এটার কোনো এভিডেন্স নাই যে এটা না পারলেই আমার লাইফটা আসলে খুব খারাপ যাবে। ফেরি টেল বা ফ্যান্টাসি, আমাদের অনেকের কগনিটিভ ডিস্টরশনে বা থট প্যাটার্নে এই জিনিসটা আমরা কমনলি পেয়ে থাকি। সেটা কি, তারা লাইফটাকে খুব আইডিয়াল মনে করে, তারা এই পৃথিবী থেকে খুব আইডিয়ালিজম আশা করে। টু এক্সপেক্ট অ্যান আইডিয়াল লাইফ ইজ অনলি টু ইনভাইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমাদের এই জীবনটা কিন্তু খুব রোমান্টিক না। আমরা অনেক সময় অনেক কাপল দেখি যারা বলে যে আমরা যখন অ্যাফেয়ার করতাম ইউনিভার্সিটি লাইফে, তখন আমাদের খুব একটা সুন্দর সম্পর্ক ছিল, বাট বিয়ের পর যখন অনেক রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস চলে এসেছে, স্যাক্রিফাইসের ইস্যু চলে এসেছে, তখন সে আর ঠিক আগের মতো নেই, সে আর ঠিক আগের মতো রোম্যান্টিক নেই, সে ঠিক আগের মতো গোলাপ ফুল নিয়ে আসে না। সো এই ধরনের কথাগুলো তারা কিন্তু প্রায় বলে থাকে। বেসিক্যালি কি হচ্ছে, তারা জীবনটাকে একটা ফেরি টেল বা ফ্যান্টাসি হিসেবে ধরে নিয়েছে। সো আমি যেটা বলে থাকি যে লাইক ডোন্ট সেট yourself up for failures, তাই না? আমাদের লাইফটা পারফেক্ট না, এই লাইফে যথেষ্ট ইমপারফেকশন আছে, লাইফটা ফেয়ারও না সবসময়, লাইফে অনেক কিছু হয় যেটা আসলে আনফেয়ার। লাইক আপনার একটা খুব সুন্দর সম্পর্ক থাকতে পারে, হয়তো এরকম হতে পারে যে আপনাদের হয়তো সন্তান হচ্ছে না, অথবা আপনার হয়তো সুন্দর সম্পর্ক হয়েছে, অথবা আপনার একটা সন্তানও হয়েছে, বাট সন্তানটা হয়তো কোনো একটা অসুখ হয়েছে, অথবা সন্তানটা হয়তো 5-7 বছর গিয়ে হয়তো তার এমন একটা রোগ হয়েছে যেটা আপনি চাননি যে এটা হোক। সো আমি যদি আগে থেকেই আমার একটা কগনিটিভ প্যাটার্ন থাকে যে লাইফটা হচ্ছে খুব ফেরি টেল, সব কিছু খুব মধুর, খুব সুন্দর যাবে, খুব এক্সাইটমেন্ট থাকবে লাইফ, সবসময় খুব স্টিমুলেটেড থাকবো আমরা, তখন আমরা অনলি লাইফে ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ইনভাইট করছি, আর কিছুই নয়। আপনি অনেক মানুষের সাথে কথা বলতে গেলে এই থট প্যাটার্নটা দেখবেন আপনি আইডেন্টিফাই করতে পারছেন। তখন আমরা কি করব, আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো। আর আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট এটাকে আইডেন্টিফাই করার মানে পদ্ধতিগুলো জানা, যে এই জিনিসগুলো পারসিস্ট করে এবং জিনিসগুলো ক্ষতি করে, এগুলো ডিপ্রেশনকে প্রভোক করে। আমরা অনেক মানুষ নিজেদেরকে লেবেল করি না, আমরা কি বলি নিজেদেরকে, আমরা বলি আমরা হচ্ছে স্টুপিড বা গুড ফর নাথিং, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা ইনার ভয়েস হয়ে যায়। অনেক সময় ছোটোবেলায় আমাদের প্যারেন্টসরা আমাদেরকে এই ধরনের কথা বলে থাকে যে তুই তো একটা ছাগল, তোকে দিয়ে কিছু হবে না, তুই একটা গরু, তুই একটা গাধা, এবং তখন আমরা বড় হয়ে জিনিসগুলো মানে বিশ্বাস করতে থাকি। সো যারা প্যারেন্টস শুনছেন, যারা এল্ডারলি
তারা কখনো আপনাদের ছেলেমেয়েদেরকে এই ধরনের কথা বলবে না। আপনার ছেলেমেয়েরা যদি ভুল করে তাকে আপনি সুন্দর করে বুঝিয়ে বলুন, তাকে তার সাথে একটা কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা দূর করুন। বাট এই ধরনের ওয়ার্ড লেবেলিংটা আসলে কখনো মানুষের জন্য ভালো না, এবং নিজেরাও নিজেকে কখনো এই ধরনের ওয়ার্ড লেবেলিং করবেন না যে আমি স্টুপিড, আমি গুড ফর নাথিং, আমি ইউজলেস। এবং এই ধরনের কথাও যখন আমরা আসলে আমাদের থটে ঢুকে যায়, তখন এভাবেই আমাদের জীবনটাকে যাপন করতে থাকি। লাইক আমরা একটা ভালো কিছু করতে থাকলেও দিন শেষে আমরা মনে করি যে না, যেহেতু আমি একটা স্টুপিড, আলটিমেটলি আমাকে দিয়ে কিছু হবে না, এবং আমি ভালো কিছু করলেও আমি আসলে এই জায়গাটাতে আলটিমেটলি খারাপ করব। সো লেবেলিং এমন একটা জিনিস যেটা আমাদেরকে অ্যাজ সাইকিয়াট্রিস্ট আমাদেরকে তো আইডেন্টিফাই করতেই হয়। আপনারা যারা শিখছেন, আপনাদের নিজেদের মাঝেও যদি এই জিনিসগুলো থেকে আপনি আইডেন্টিফাই করতে শিখুন। আপনার সামনে যদি কেউ আপনার তার কষ্টের কথা, তার হিস্ট্রির কথা আপনাকে বলে, আপনি যেন আইডেন্টিফাই করতে পারেন। অ্যান্ড দেন তার থট চ্যালেঞ্জ, তার থট রিস্ট্রাকচারিংয়ের অনেক কাজ আছে যার মাধ্যমে লেবেলিং কিন্তু ঠিক করা যায়। রিজেক্টিং দ্য পজিটিভ, অনেক মানুষের এরকম থাকে যে তার সাথে হওয়া সকল পজিটিভ জিনিস কিন্তু ভুলে যায়। যে লাইক তাকে হয়তো কেউ একটা ধরুন আমি এই ক্লাসটা নিচ্ছি, হয়তো আপনারা কেউ বললেন যে না ডক্টর আশরাফ আপনি ক্লাসটা ভালো নিয়েছেন, আমার উপকার হয়েছে। আমি তখন বললাম না 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 আমি তো ক্লাসটা আসলে ভালো নেই, আপনি হয়তো বাড়িয়ে বলছেন, শুধু আমার প্রশংসা করার জন্য বলছেন, বা ভিতর থেকে আমি ফিল করি যে না আমি তো আসলে এত ভালো কিছু যোগ্য না, মানুষ মনে আমাকে খুশি করার জন্য বলতেছে। সো লাইক আমি উইলফুলি আমার জীবনে ঘটা পজিটিভগুলা আমি বের করে দিচ্ছি, আমার মেমোরি থেকে বের করে দিচ্ছি। সো দ্যাটস অলসো এ কগনিটিভ ডিস্টরশনস। আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে আমরা যেমন প্রশংসাও পাই, আমরা অনেকে নিন্দা পাই, সমালোচনা পাই, বাট আমাদের থট প্যাটার্ন অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা শুধু নেগেটিভ জিনিসটাই নেই, আমরা সকল পজিটিভ জিনিসকে রিজেক্ট করে দিই। এটাও আপনারা যখন হিস্ট্রিতে শুনবেন বা কারো কথা শুনবেন, এই জিনিসটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। অনেক মানুষ দেখবেন যে তার জীবনের সকল অর্জন বা অ্যাচিভমেন্টগুলোকে ভুলে গিয়েছে। সে তার জাস্ট হয়তো ইউনিভার্সিটি 3rd 4th ইয়ারের একটা ফেলিওর নিয়ে কথা বলছে, অথচ সে হয়তো এইচএসসিতে ভালো রেজাল্ট করেছিল, সে হয়তো ক্লাস 5-এ 8-এ স্কলারশিপ পেয়েছিল, তার হয়তো বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, বাট সেগুলোকে এখন সে অ্যাবসোলুটলি রিজেক্ট করছে। সে বলছে না এটা তো আসলে এমনিই হয়েছে, আমি তো পাওয়ার কথা ছিল। সে পুরোটাই পড়ে আছে নেগেটিভ জিনিসটা নিয়ে। এটা কিন্তু ডিপ্রেশনকে প্রভোক করে, এবং এটা আইডেন্টিফাই করা যায় থট চ্যালেঞ্জ, থট রিস্ট্রাকচারিং করে এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। পার্সোনালাইজিং কি, যে জিনিসটা জন্য পুরোপুরি আপনি দায়ী নয়, হয়তো আপনার একটা ইনফ্লুয়েন্স আছে, সেটাকে আপনার পুরোপুরি নিজের দায়িত্ব মনে করা। ধরুন আপনার একজন টিনেজ বাচ্চা হয়তো কোনো একটা ডেভিয়েশনে গিয়েছে, হয়তো সে একটা হয়তো গাঁজা খাচ্ছে বা ইয়াবা খাচ্ছে, বা হয়তো ক্লাসে খারাপ করছে, বা হয়তো একটা এমন কারোর সাথে অ্যাফেয়ার করছে যেটা আপনি হয়তো চাননি, আপনি বুঝতেছেন সে হয়তো ভুল করছে, আপনি ঠিক তাকে সরাতে পারছেন না, আপনি পুরো ব্লেমটা নিজের ওপর দিচ্ছেন, লাইক পার্সোনালাইজ করছেন। দেখুন এটা একটা হয়তো ইনফ্লুয়েন্স, হয়তো আপনি ভাবতে পারেন যে না আমি হয়তো তাকে ঠিকমতো শিক্ষা দিইনি, এটার জন্য হয়তো সেই জিনিসটা করছে। বাট আপনার সন্তানকে শুধুমাত্র আপনার কাছ থেকে শিখেই এই জিনিসগুলো করছে না, সে তো বই পড়েছে, তার টিচারদের কাছ থেকে শিখেছে, সে তার এনভায়রনমেন্ট থেকে শিখেছে, ফ্রেন্ডস থেকে শিখেছে, আপনার কাছ থেকেও শিখেছে। সো আপনি জাস্ট একটা ইনফ্লুয়েন্স, রাইট? আপনি কিন্তু কজুয়াল ফ্যাক্টর না, আপনার জন্যই হয়েছে জিনিসটা তা না। বাট অনেক সময় হয় কি, মা কিংবা বাবা তখন ভেবে ফেলে যে না এটা আমার জন্যই হয়েছে, আমি দোষী, আমিই দায়ী। সো এরকম অনেক মানুষ আমরা দেখি যে তার জন্য আসলে হয়নি, হয়তো একটা ব্রেকআপ হয়েছে, একটা ডিভোর্স হয়েছে, সে হয়তো ভাবতে শুরু করে যে না আমার জন্য ডিভোর্সটা হয়েছে। সে কখনো দেখে না যে না পুরো দোষটা তো আসলে আমার না, আমার হয়তো কিছু দোষ আছে, এবং আমার যে স্পাউস ছিলেন তারও আসলে সম পরিমাণ দোষ আছে, রাইট? সো আমরা অনেক সময় যেটা আমার দায়িত্ব না, যেটা আমার পুরোপুরি দায়িত্ব না, সেটাকে আমরা নিজের ওপর নিয়ে আমরা আমাদেরকে খুব কষ্ট দিয়ে থাকি, এবং এটা ডিপ্রেশনের একটা অনেক অনেক বড় কারণ, যেটা আপনারা আপনাদের ক্লায়েন্টদের যখন হিস্ট্রি শুনবেন, আমরা যখন কারোর কথা শুনবো, আমরা কিন্তু তাদের কথার প্যাটার্নে এটা ধরতে পারি। পার্সোনালাইজিং মানুষকে খুব কষ্ট দেয় জিনিসটা। ব্লেমিং, এটা হচ্ছে উল্টো। ব্লেমিং যারা করে তার মানে হচ্ছে কি তারা কোনোভাবেই নিজের কোনো দোষ দেখে না, তারা সবসময় মনে করে কি সব কিছু অন্যের দোষ। লাইক এক্সটার্নাল লোকাস অফ পার্সোনালিটি আমরা বলি যে আমার কোনো দোষ নেই, পরীক্ষায় খারাপ হয়েছে, কেন হয়েছে? কারণ স্যার কঠিন প্রশ্ন করছে, স্যার ঠিকভাবে খাতা দেখেনি, বাট সে যে ঠিকমতো পড়াশোনা করেনি, সে হয়তো ঠিকমতো ক্লাসে আসেনি, সেই পড়াশোনাটা ঠিকমতো বুঝেনি স্যারের কাছ থেকে, সেটা তার ঠিক মাথায় থাকে না। সো এটা ঠিক পার্সোনালাইজিংয়ের অপোজিটটা না, আমি সবসময় দোষটা অন্যকে দিচ্ছি, আমি নিজের কোনো দোষ দেখছি না। এরকম অনেক মানুষ কিন্তু আমাদের মাঝে আছেন, এবং ওনাদেরকে এই জিনিসটা খুব সুন্দর ওয়েতে, পোলাইট ওয়েতে, নন জাজমেন্টাল ওয়েতে ধরিয়ে দেওয়াটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। যে না
অন্যরা যেমন দোষ আছে, অন্যরা যেমন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, আমার নিজেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। সব কিছু অন্যের জন্য হয় না, কিছু জিনিস আমার নিজের লিমিটেশনও থাকতে পারে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে যেখানে আসলে হয়তো মূল কন্ট্রিবিউটরটা অন্যের জন্যই আমাদের কষ্ট হয়, বাট সকল ঘটনা কিন্তু না। বাট মাঝে মাঝে আমাদের থট প্যাটার্নটা এরকম হয়ে যায় যে আমরা সব জায়গায় সব কিছুতেই অন্যের দোষ দেখতে পাই, বাট নিজের কোনো কন্ট্রিবিউশন দেখতে পাই না, যেটা একটা কগনিটিভ ডিস্টরশন, এবং ডিপ্রেশনে সেটা প্রমিনেন্টলি পাওয়া যায়। মূলত 10টা নিয়ে আলাপ করতে চেয়েছিলাম, এগুলো হচ্ছে কমন, ডেফিনেটলি আরও অনেকগুলো আছে, বাট এই 10টাই সবচেয়ে কমন পাবেন। সেটা হলো যে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং বা অল ওর নান থিঙ্কিং করে। সেটা হচ্ছে অনেকটা এরকম যে লাইক আই নিড টু বি দ্য বেস্ট ওর আই এম আ ফেলিওর, মানে আমি যদি একদম সবচেয়ে ভালো না হই তাহলে আমি ফেলিওর। তারা কখনো তারা হয় করলে 100তে 100 করতে হবে, নাহলে তারা একদম করবে না, চুপ করে বসে থাকবে। তারা কখনো 60% কাজ করতে পারে না, 70% কাজ করতে পারে না। তারা হয় প্রতিদিন আধা ঘন্টা দৌড়াবে, আর না হলে একদম দৌড়াবে না। যেদিন একটু টায়ার্ড লাগছে, খারাপ লাগছে, তারা অ্যাটলিস্ট 10 মিনিট 5 মিনিট দৌড়াতে পারে, বাট না, তারা সেটা করবে না। তারা যখন একটা হ্যাবিট চেঞ্জ করতে যায়, হয় তারা সম্পূর্ণ একসাথে করতে হবে, যে লাইক আমি হয়তো ওয়েট কমাতে যাচ্ছি, আমাকে একই সাথে নিউট্রিশন ঠিক, আমি যেদিন ঠিক রাখবো নিউট্রিশন ঠিক রাখবো, আমি হয়তো এক্সারসাইজ করব, ঠিকভাবে ঘুম থেকে উঠবো, ঘুমোতে যাব, সব একসাথে করতে যায়। এবং এটার মধ্যে যদি কোনো রকম একটা রুটিন ব্রেক হয়, তখন তারা পুরোটা ছেড়ে দেয়, সো এটা কিন্তু হয় অল অর নান থিঙ্কিংয়ের জন্য। আবার একটা মানুষকে হয়তো সে খুব ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে সে একেবারেই মনে করেন আকাশে উঠিয়ে দেয়, তার মাঝে সে কোনো মানে ফল্ট দেখতে পায় না। আবার যাকে সে অপছন্দ করে তার মাঝে কোনো ভালো সে দেখতে পায় না। সো খুব মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা গ্রে জোনটাতে যেতে পারে না। তারা বুঝতে পারে না পৃথিবীর সকল ভালো মানুষের মাঝে কিছু খারাপ জিনিস থাকতে পারে, আবার পৃথিবীর অনেক খারাপ মানুষের মাঝেও কিন্তু কিছু ভালো জিনিস থাকতে পারে। যেমন পৃথিবীর হয়তো একজন যিনি হয়তো চুরি করেন বা ডাকাতি করেন, সে হয়তো বাসায় ফিরে তার মেয়েটাকে খুব যত্ন করে রাত্রে খাওয়ায়, সে হয়তো তার ওয়াইফের যত্ন নেয়। সো একজন ডাকাত, একজন চোর থেকে হয়তো আমাদের এই জিনিসটা নেওয়ার আছে না, একজন মানুষ কিন্তু কমপ্লিটলি কখনো খারাপ হয় না। আবার যাকে আপনি খুব সেইন্ট ভেবে বসে আছেন, হয়তো একজন ফেসবুক সেলিব্রিটি বা খুব পপুলার, তার বাসায় গিয়ে হয়তো দেখবেন যে তার ফ্যামিলি লাইফের অবস্থা খুব ভালো না। এই জিনিসগুলো তারা নিতে পারে না। তারা সবসময় তারা পৃথিবীটাকে দেখে খুব মানে হয় 100 নাহলে 0, মাঝামাঝি কোনো জায়গায় তারা দেখতে পারে না। এবং এতে করে সমস্যা হয় কি, রিলেশনশিপে খুব সমস্যা হয়। যে কোনো মানে জায়গায় কাজ করতে গেলে, পড়াশোনায়, কলিগ পিয়ার রিলেশনশিপে খুবই সমস্যা হয়। তারা যাকে একবার পছন্দ করে ফেলে তার মাঝে কোনো প্রকারের ত্রুটি দেখতে পায় না। আবার যখন একটা মানুষকে তারা অপছন্দ করে, তাকে কখনো আবার তার মাঝে কিছু ভালোও তারা দেখতে পায় না। সো অল অর নান থিঙ্কিং এমন একটা জিনিস যেটার জন্য মানুষ নিজেকে নিজে প্রচণ্ড রকম কষ্ট দিয়ে থাকে। সো আজকে এই 10টা কগনিটিভ ডিস্টরশন নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। আমি তারপরও লাস্টে যেটা করছি, আমি কিছু পার্টিকুলার ওয়ার্ড দিচ্ছি। এই ওয়ার্ডগুলোর ইউজ যখন আপনারা বেশি দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে তখন এই কগনিটিভ ডিস্টরশনগুলো বেশি পাওয়া যায়। যেমন যখন আপনারা দেখবেন যে আই নো, তখন আপনারা বুঝবেন যে আই নো মানে হচ্ছে গিয়ে অ্যাজিউম করছে মানুষ। অ্যাজিউমিং মানেটাকে আমরা পড়েছিলাম যে তারা কোনো এভিডেন্স ছাড়াই নেগেটিভটা প্রজেকশন করতেছে। আই নো না, আমি জানি এটা খারাপ হবে, আমি জানি আমার বিয়ে হবে না, আমি জানি পরীক্ষায় খারাপ করবো, আমি জানি আমাকে দ্বারা কিছু হবে না, রাইট? সো আই নো, যখন আপনি দেখবেন একটা মানুষ আমি জানি এই কথাটা বেশি ইউজ করছে, তখন আপনি বুঝবেন যে কগনিটিভ ডিস্টরশনটা মূলত হচ্ছে গিয়ে অ্যাজিউমিং। হিস্ট্রিতে যদি আই নো কথাটা বেশি থাকে, অলওয়েজ বা এভরিবডি বা নো ওয়ান, এই ধরনের কথা যদি বেশি থাকে, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে আপনার ওভার জেনারেলাইজেশন। যারা ওভার জেনারেলাইজ করে একটা নেগেটিভ ঘটনাকে দ্বারাই পুরো পৃথিবীটাকে তারা জাজ করে, তারা কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো বেশি ইউজ করবে, যে লাইক আই অলওয়েজ ফেল, লাইক এভরিবডি হেটস মি, like no one loves me, right? Everyone blames me, I always ruin everything. So এটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন। যখন কেউ নেভার ওয়ার্ডটা ইউজ করে, নেভার, তখন আপনি মনে করবেন যে সেটা হচ্ছে গিয়ে ক্যাটাস্ট্রোফাইজেশনের যে থট, লাইক এটা যদি বেশি ইউজ করে, যে লাইক আই উইল নেভার পাস দ্য এক্সামস, আই উইল নেভার বি এবল টু গেট এ গুড জব, ওর আই উইল নেভার গেট ম্যারিড। সো নেভার যদি বেশি ইউজ হয়, এটা 1-2বার ইউজ তো আমরা সবাই করতে পারি, বাট হিস্ট্রিতে বা আপনার সাথে আলাপ করতে গিয়ে যদি দেখেন যে সবসময় সে বলছে যে আমাকে দিয়ে কখনোই হবে না, নেভার ওয়ার্ডটা ইউজ হয়, তখন সেটা কি, তখন হচ্ছে ক্যাটাস্ট্রোফাইজেশন। সো এভাবে আমরা খুব কমনলি এই মানে কগনিটিভ ডিস্টরশনসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আজকের ক্লাস থেকে আমরা যেগুলো শিখলাম, যে
এই জিনিসগুলো আমরা যখন কারো দুঃখ কষ্টের কথা শুনবো, যেমন আপনারা অনেকেই আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে যে ডক্টর আমি আমার বন্ধুকে হেল্প করতে চাই, ডক্টর আমি আমার ভাইকে হেল্প করতে চাই, আমি আমার বোনকে হেল্প করতে চাই, তখন আপনারা যে জিনিসটা করতে পারেন, আপনারা জাস্ট সিম্পলি নন জাজমেন্টালি তার কথা শুনতে পারেন। একটা ঘন্টা বা আধা ঘন্টা তার কথা শুনুন, তাকে জাস্ট বলুন যে তুমি তোমার জীবনের গল্পটা বলো, তুমি আমাকে তোমার কষ্টটা বলো, আমি তোমার জন্য আমি শুনছি, আমি তোমাকে কোনোভাবে জাজ করবো না, আমি জাস্ট শুনছি। তখন যখন আপনি শুনবেন, আপনি এই হিন্টসগুলো মনে রাখবেন, আপনি এই 10টা কমন কগনিটিভ ডিস্টরশনের কথা মনে রাখবেন, এবং দেখবেন যে যিনি হিস্ট্রি বলছেন বা যিনি জীবনের গল্প বলছেন, তারা এই ধরনের কগনিটিভ ডিস্টরশনগুলো কমনলি নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করবে। সে বারবার দেখবেন যে নেভার বলছে, অথবা অলওয়েজ বলছে, বা আই নো বলছে, বা অল ওর নান থিঙ্কিং করছে, বা লাইফটাকে খুব ফেরি টেইল মনে করছে, বা আমি যেগুলো বললাম পার্সোনালাইজ করছে, সব কিছুকে নিজের দোষ মনে করছে, অথবা অনেক সময় ব্লেম করছে যে নিজের কোনো দোষই দেখছে না, অথবা নিজেকে লেবেলিং করছে, লাইক আমি ইউজলেস, আমি হচ্ছে একটা গাধা, গরু, ছাগল, অনেক কিছু বলছে। এবং এটা শুধু এক দুইবার না, বারবার জিনিসটা বলছে। অনেকে তার লাইফের পজিটিভিটি রিজেক্ট করছে, তাকে কেউ প্রশংসা করলেও সেটা থ্যাংক ইউ পর্যন্ত বলছে না, কারণ সে হয়তো ভাবছে যে আমাকে তো খুশি করার জন্য বলছে, আমি থ্যাংক ইউ বলবো কেন, আমি তো আসলে এত ভালো না। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু একে তো আমাদের জীবন মান কমিয়ে দেয়, এটা সুস্থ মানুষেরও কিন্তু থাকতে পারে। বা যখন আমরা ডিপ্রেশনে ভুগি, ক্লিনিক্যাল ডিপ্রেশন, এগুলোর মাত্রা কিন্তু অনেক বেড়ে যায়, কথার মাধ্যমে প্রকাশ পায়। তখন আমরা কি করি, আমরা প্রথমে একটু ওষুধ দিয়ে এটার ডিপ্রেশনটা যখন কমিয়ে আনি, তখন এগুলোর মাত্রাটা কমে যায়। বাট তারপর কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আমরা কিন্তু এগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে পারি। প্রথমে আমরা তাকে অ্যাকনলেজ করাই, অ্যাকসেপ্ট করাই যে এটা আপনার আছে, এবং সেটা ইচ্ছা করে করছে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আপনারা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু সে ইচ্ছা করে করে না, এটা ইন্টেনশনালি আসে না, এটা একটা প্যাটার্ন হয়ে যায় যেটা সে ঠিক কন্ট্রোল করতে পারে না। দ্যাটস ওয়াই দিস ইজ এ মেন্টাল হেলথ ইস্যু। দ্যাটস ওয়াই এটা ঠিক মোটিভেশন দিয়ে যাবে না। দ্যাটস ওয়াই এটা শুধু জাস্ট চেষ্টা করলেই হবে না, এখানে সিগনিফিক্যান্ট সাইন্টিফিক ওয়েতে চেষ্টা করতে হবে, এবং কিছুদিন লেগে থাকতে হবে, অনেক সময় ওষুধ দিতে হবে, রাইট? এবং সিবিটির যে স্ট্রাকচার, সেভাবে যেতে হবে ধীরে ধীরে। আমরা যারা সাইকিয়াট্রিস্ট, আমরা শুনতে শুনতে আমরা খুব দ্রুত এটা আইডেন্টিফাই করতে পারি। আপনারা যেটা শুনছেন তাদের হয়তো একটু সময় লাগবে, বাট এটা এমন কোনো রকেট সায়েন্স না যে আপনারা এটা আইডেন্টিফাই করতে পারবেন না। জিনিসটা খুব মজার। আমার ধারণা আপনারা নিজেরাই একটু যদি লিসনিং স্কিলসটা ইমপ্রুভ করেন, একটু যদি মানুষকে ওই ইমপ্যাথির জায়গা থেকে মানুষকে শোনার অভ্যাস করতে পারেন, আপনি দেখবেন যে আশপাশের অনেক মানুষকে আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারছেন, এবং ফিউচারে আমরা জানবো যে কীভাবে এগুলো থেকে আসলে তাকে বের করে আনা যায়। সবাই ভালো থাকবেন।